আসমা বেগম তার একমাত্র মেয়ে রূপাকে নিয়ে বসবাস করত। তার স্বামী অনেক দিন আগেই মারা গিয়েছে, তাই সে গ্রামে ঘুরে ঘুরে সবজি বিক্রি করে সংসার চালায়। এমনই একদিন রূপা, তুই রান্নাঘরে কি করছিস মা? আমি তোমার জন্য রান্না করব, তাই সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে নিচ্ছি। তুমি যাও, হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নাও। তুই এসব কি বলছিস রূপা? তুই কাজ করবি আর আমি বিশ্রাম নেব? তোকে না কতদিন বলেছি যে ঘরের এত কাজ তোকে করতে হবে না, তারপরেও কেন তুই কথা শুনিস না? মা, তুমি কেন আমাকে কাজ করতে দাও না? তোমার এত কষ্ট যে আমি সহ্য করতে পারি না। সারাদিন গ্রামে ঘুরে ঘুরে সবজি বিক্রি করো, আবার বাড়িতে এসে রান্না করে তারপরে খেতে হয়। তাই আমি ঠিক করেছি এখন থেকে আমিই রান্না করব। তুমি কিন্তু আমাকে না করতে পারবে না। রূপা, তুই আমার একমাত্র মেয়ে, বেঁচে থাকার শেষ অবলম্বন। তোকে ভালো রাখার জন্য আমি সব করতে পারি। আমার কাজ করতে কোনো কষ্ট হয় না মা। তুই যা, নিজের যত্ন নে, আমি রান্না করছি। মা, তুমি এমন করলে কিন্তু আমি অনেক রাগ করব। আমারও তো ইচ্ছে হয় তোমাকে রান্না করে খাওয়াতে। ও ঠিক আছে, আজকে তাহলে তুই রান্না কর। দেখি আমার মেয়ের রান্না কতটা স্বাদ। কিন্তু সাবধানে কাজ করিস কেমন? হাত যেন না পুড়ে যায়। ঠিক আছে মা, আমি সাবধানে কাজ করব। তুমি যাও, বিশ্রাম করো। এরপর আসমা বেগম চলে যায় আর রূপা মনের আনন্দে রান্না করতে লাগে। মা, রান্না কেমন হয়েছে? খাওয়া যাচ্ছে তো? খাওয়া যাবে না কেন? অনেক স্বাদ হয়েছে। আমার মেয়ে এত ভালো রান্না কি করে শিখলো, এটাই তো ভেবে পাচ্ছি না। অনেক ভালো লাগছে খেতে আমার। তোমার কাছ থেকেই সব কিছু শেখা মা। চেষ্টা করেছি তোমার মতো করে রান্না করার। আমার থেকেও খুব ভালো হয়েছে মা। নে, তুইও আমার সাথে খেয়ে নে। এরপর তারা দুই মা মেয়ে খাবার খায়। কি গো রূপার মা, কাজে বের হচ্ছ নাকি? হ্যাঁ আপা, কাজেই যাচ্ছি। আজ একটু বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। তা আপনি এখানে? তোমার বাড়িতে কি আমি এমনি এসেছি? আমার টাকাগুলো তো আজকে দিয়ে দেওয়ার কথা। কই দিলে না তো? আমি তো আজকে টাকা দেওয়ার কথা বলিনি, কিছুদিন সময় নিয়েছি। এত তাড়াতাড়ি কেন এসেছেন? আমি তোমাকে এতদিন সময় দিতে পারবো না, এখনই আমার টাকা দিয়ে দাও। আমারও বাড়িতে কাজ আছে। এই মুহূর্তে আমার কাছে টাকা নেই আপা, আমি অভাবে পড়ে আপনার কাছ থেকে টাকা নিয়েছিলাম। এত তাড়াতাড়ি কি করে টাকা দেব? আমার তো স্বামী বেঁচে নেই, কাজ করে উপার্জন করি। এভাবে বিপদে ফেলবেন না আমাকে। আর কিছুদিন আমাকে সময় দিন, আমি আপনার টাকা বাড়ি গিয়ে দিয়ে আসব। আসলে কি বলতো, তোমাদের মতো ছোট লোককে টাকা দিতে নেই, তাহলে এভাবেই পস্তাতে হয়। যত সব, এবার টাকা দিয়ে দিলে আর কখনো আমার কাছ থেকে টাকা পাবে না। এই বলে মহিলাটি চলে যায়। মা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? মা রে, গরিব হয়ে থাকাটা অনেক কষ্টের। আমি চাই আমার মতো জীবন যেন তোর না হয়। আমি এখন আসি, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে মা, যাও, সাবধানে যেও। সবজি নেবেন? সবজি, টাটকা টাটকা সবজি ছিল, সবজি। এই যে সবজিওয়ালা, এদিকে আসুন। কি নেবেন বলেন? অনেক ভালো ভালো সবজি আছে। তেমন কিছু লাগবে না, একটা কুমড়ো লাগবে। কুমড়োটার দাম কত? বেশি টাকা না, মাত্র 5 টাকা। অনেক টাটকা আছে। কি, এইটুকু কুমড়োর দাম 5 টাকা? তার চেয়ে তো বাজার থেকে নেওয়াই অনেক ভালো। দেখেন, আপনাদের কষ্ট করে বাজারে গিয়ে কিনতে হবে, কিন্তু আমি আপনাদের ঘরে সবজি নিয়ে আসছি। সারাদিন অনেক পরিশ্রম করে সবজি বিক্রি করতে হয়, তাই একটু বেশি টাকা নেই। আমার সব সবজি অনেক টাটকা। ঠিক আছে, দিয়েই দিন। টাকা বেশি হলেও কিনতে হবে, আমার অনেক প্রয়োজন। এরপর আসমা বেগম সবজি দিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই সারাদিন ঘুরে ঘুরে সবজি বিক্রি করে আর বিকেলবেলা বাড়ি ফিরে আসে। কী রে রূপা, কোথায় গিয়েছিলি? আমি পুকুরে পানি আনতে গিয়েছিলাম ভাবি। কেন, কিছু বলবে? বলছি, এত বড় মেয়ে হয়েছিস, এভাবে ঘুরে না বেরিয়ে মায়ের সাথে সবজি বিক্রি করতে পারিস না? তাতে তো তোর মায়ের কষ্টটা একটু কমতো। আমার মা আমাকে নিয়ে যায় না ভাবি। আমি মাঝে মাঝে যেতে চাই, কিন্তু মা বলে সে থাকতে আমাকে কাজ করতে হবে না। এত রং ঢং বাদ দিয়ে কাজে লেগে পড়। টাকার কাছে এসব ভালোবাসার দাম নেই, বুঝলি?
রীতা কাকিমার টাকা তোর মা সেই কবে নিয়েছে, এখনও দেয়নি। সেদিন আমাকে রীতা কাকিমা কত কথা বলল, তা তোদের লজ্জা করে না? অন্যের টাকা দিয়ে এতদিন হলো চলছিস। তুমি এভাবে বলছো কেন ভাবি? আমার মায়ের হাতে যদি টাকা থাকতো তাহলে মা কবেই দিয়ে দিত। আমাদের অভাবের সংসার, তাই দিতে পারছি না, না হলে এমন অপমান সহ্য করার থেকে কবেই টাকাটা দিয়ে দিতাম। শোন, তোদের সংসারের গল্প অন্যকে বলে লাভ নেই। ভালোই ভালোই কাকিমার টাকাটা দিয়ে দিস। আমাকে কাকিমা বলতে বলেছিল, তাই তোকে বললাম। আমি এখন আসি, আমার কাজ পড়ে আছে। এত অপমান আর সহ্য করতে পারছি না। যত কষ্টই হোক মাকে বলবো টাকাগুলো দিয়ে দিতে। দরকার হলে দুদিন না খেয়ে থাকবো, তবুও আর অপমান সহ্য করব না। এসব বলে রূপা বাড়ির পথে হাঁটে। কি রে মিলন, এই মেয়েটা কে? কত সুন্দর দেখতে, চোখে তো সরছে না আমার। হ্যাঁ ভাই, মেয়েটা দেখতে খুব সুন্দর, কিন্তু ওরা অনেক গরিব। ওর মা সবজি বিক্রি করে সংসার চালায়। ওরা গরিব নাকি ধনী সেটা কোনো বিষয় না, মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে, ওকে আমার লাগবে। তাহলে ভাই, কবে তুলে আনতে হবে বলেন, নিয়ে আসবো আপনার কাছে। চুপ, সব ক্ষেত্রে জোর চলে না, ওকে ভালোবেসে আমার করব, তারপর যা হওয়ার হবে। এভাবেই জমিদারের ছেলে রাহুল নানা রকম ভাবনা ভাবতে থাকে। অন্যদিকে রূপা, কি হয়েছে মা তোর? বাড়িতে আসার পর থেকেই দেখছি তোর মনটা ভালো নেই। কেউ কি তোকে কিছু বলেছে? তোমাকে কেউ খারাপ কথা বললে আমার একদম ভালো লাগে না মা। রাস্তায় মিনা ভাবির সাথে দেখা হয়েছিল, সে রীতা কাকিমার হয়ে অনেক খারাপ কথা বলেছে। কি, রাস্তায়ও আমার মেয়েকে ধরে এসব বলেছে? আমি তো বলে দিলাম যে কিছুদিন পর বাড়িতে গিয়ে টাকা দিয়ে আসবো, তারপরেও এমন করলো। তুমি আর দেরি করো না মা, বাজার করার জন্য যে টাকা রেখেছিলে সেই টাকায় রীতা কাকিমাকে দিয়ে দাও। না খেয়ে থাকলে কোনো ক্ষতি হবে না, কিন্তু লোকের কথা শুনতে যে অনেক কষ্ট হয়। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, দুদিন না হয় না খেয়ে থাকবো, তবুও ভালো। আমি এখনই টাকা দিয়ে আসছি, তুই এখানেই বস। এই বলে টাকা নিয়ে আসমা বেগম রীতা বেগমের বাড়ি যায়। রীতা আপা, রীতা আপা, বাড়িতে আছেন? হ্যাঁ আছি, বলো কি বলতে এসেছো। আমি কিন্তু আর তোমাকে সময় দিতে পারবো না, তাই আর কোনো অজুহাত দেখিও না। আমি কোনো অজুহাত দেখাতে আসিনি, এখানে আপনার সব টাকা আছে, ভালো করে হিসাব করে নেবেন। কি ব্যাপার, হঠাৎ এত তাড়াতাড়ি টাকা দিয়ে দিলে? সবজি বিক্রি করে কি লাভবান হয়েছো নাকি? যদি এমন হয় তাহলে তো আমাদেরও সবজি বিক্রি করতে হবে। সততা নিয়ে কাজ করলে তো সফলতা আসবেই, কিন্তু সবাই তো আর পারে না। শোনেন আপা, মানুষকে টাকা ধার দিলে কিছুদিন সময় দেবেন, আর যদি তা না পারেন তাহলে দিয়ে নি না, তবুও মানুষের কাছে নিন্দা করবেন না, এতে মান সম্মানে খুব আঘাত লাগে। গরিব হলেও আমাদের সম্মান আছে। এখন আমি আসি, ভালো থাকবেন। এই বলে আসমা বেগম চলে যায়। এমনভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়। এরপর মা, আমি পুকুরে পানি আনতে যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস। তোমার সাথে আমার কিছু কথা ছিল, যদি দাঁড়াও তো বলতাম। হ্যাঁ ভাইয়া, বলেন, কিন্তু একটু তাড়াতাড়ি বলবেন। আমি পানি নিয়ে বাড়ি যাব, মা অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে, বলছি তোমার জীবনে কি অন্য কোনো পুরুষ আছে, মানে যে তোমাকে আগলে রাখে? আপনি এসব কথা বলছেন কেন? জমিদারের ছেলে আপনি, তাই আপনার সাথে কথা বলছি। অন্য কেউ হলে কখনোই বলতাম না, তাই দয়া করে অন্য কথা বলুন, না হলে আমি যাই। যদি আমাকে সম্মান করো তাহলে বলো, আমি তোমার খারাপ চাই না। না ভাইয়া, আমার জীবনে এমন কেউ নেই, আর আমি এসব নিয়ে ভাবতেও চাই না। আমার মা আমাকে অনেক কষ্ট করে বড় করেছে, তাই আমি আমার মায়ের কষ্ট দূর করতে চাই। একটা কাজ করলে তোমার মায়ের কষ্ট দূর হবে, আবার আমি তুমি সবাই খুব শান্তিতে থাকবো। কিভাবে, কি করলে আমি আমার মায়ের কষ্ট দূর করতে পারবো? জানি না কথাটা কিভাবে বলবো, তারপরেও বলছি, যদি তুমি রাজি থাকো আমি তোমাকে বিয়ে করব, তারপর তোমার মা আমাদের সাথে থাকবে, তার কখনোই আর সবজি বিক্রি করতে হবে না, সে অনেক ভালো থাকবে। এসব আপনি কি বলছেন? আপনি জমিদারের ছেলে, আপনার সাথে আমাকে মানায় না, এটা কেউ মেনে নেবে না। কে মেনে নিল আর নিল না সেটা নিয়ে আমি ভাবি না, তুমি রাজি আছো কিনা সেটা বলো, তাহলেই হবে। এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। যদি কিছু বলার থাকে তাহলে আমার মাকে বলেন। আমি এবার আসি, আমার দেরি হয়ে যাচ্ছে।
আরে জমিদার বাবু, আপনি আমার বাড়িতে আসেন, এখানে বসেন। শোনো আসমা, তোমার মেয়েকে আমার ছেলের খুব পছন্দ হয়েছে, তাই ও রূপাকে বিয়ে করতে চাই। তুমি কি বলো? এটা সৌভাগ্যের ব্যাপার, কিন্তু জমিদার বাবু, আমার মেয়েটা এখনো অনেক ছোট, তাই আমি এই মুহূর্তে আমার মেয়েকে বিয়ে দিতে চাই না। আরে কাকিমা, আপনি চিন্তা করবেন না, রূপা আমার কাছে খুব ভালো থাকবে, তাই দেরি করে লাভ নেই, আপনি রাজি হয়ে যান। কিন্তু আমার মেয়ের কথা না শুনে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। আপনার মেয়ে রাজি, আপনি বললেই আমাদের বিয়েটা হবে। হ্যাঁ, রাহুল নাকি রূপার সাথে কথা বলেছে, তাই তুমি আর দ্বিমত করো না, খুব তাড়াতাড়ি বিয়েটা দিতে চাই আমি। যদি আমার মেয়ে রাজি থাকে তাহলে আমিও রাজি। এভাবেই তারা কথা বলতে থাকে। বেশ কিছুদিনের মধ্যেই জমিদারের ছেলে রাহুলের সাথে রূপার বিয়ে হয়ে যায়, আর রূপা তার মাকে নিয়ে বেশ শান্তিতেই থাকতে শুরু করে। বলছি, আপনি এত সকাল করে কোথায় যাচ্ছেন? কোনো তাড়া আছে কি? সব কিছু কি তোমাকে বলতে হবে? শোনো রূপা, আমাকে বেশি প্রশ্ন করবে না, এসব কিন্তু আমার একদম পছন্দ না। ঠিক আছে, আর করব না। আসলে তাড়াহুড়া করে যাচ্ছেন তো, তাই চিন্তিত ছিলাম। আমি আসি। কী রে রূপামা, কি হয়েছে তোর? হঠাৎ এমন মন খারাপ করে কেন আছিস? মা, রাহুল আর আমার সাথে ভালো ব্যবহার করে না, আমার কোনো কথার উত্তরও ভালোভাবে দেয় না। হঠাৎ করে কি হলো বুঝতে পারছি না। তুই চিন্তা করিস না মা, হয়তো কোনো কাজের চাপ আছে, তাই এমন করছে। কিছুদিন যাক, সব ঠিক হয়ে যাবে। না মা, হয়তো ঠিক হবে না, বেশ কিছুদিন হলোই এমন করছে। এমন কথা বলিস না, তোর জীবন এরকম হতে পারে না, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। এভাবেই তারা মা মেয়ে কথা বলতে থাকে। বেশ কিছুদিন কেটে যাওয়ার পরও রাহুল স্বাভাবিক হয় না, বরং আগের চাইতে খারাপ হতে শুরু করে। রাগ হলেই রূপাকে রাহুল মারতে শুরু করে এবং অনেক খারাপ কথা বলে অপমানিত করতে লাগে। এমনই একদিন এই নাও, এটা ডিভোর্স পেপার, আমি তোমাকে ডিভোর্স দিলাম, এখানে তুমি একটা সাইন করে দিলেই পরিপূর্ণ হবে। কি বলছেন এসব আপনি? আপনার মাথা ঠিক আছে তো? আমি একদম ঠিক আছি, তোমাকে আর আমার প্রয়োজন নেই, তাই শুধু শুধু তোমাদের ভাত কাপড়ের দায়িত্ব আমি নিতে চাই না। আমি একটা মেয়েকে ভালোবাসি, ও তোমার থেকেও দেখতে অনেক সুন্দর, তাই আমি ওকেই বিয়ে করব। আপনি আমার সাথে এমন করতে পারেন না। আমাকেও তো আপনি পছন্দ করে বিয়ে করেছিলেন, তাহলে আজ কেন এত বড় শাস্তি দিচ্ছেন আমাকে? দয়া করে আমার সাথে এমন করবেন না। আমার হাতে মার খেতে না চাইলে তোমার মাকে নিয়ে বের হয়ে যাও। আর শোনো, তোমরা আর এই গ্রামে থাকতে পারবে না, অন্য কোথাও চলে যেও, না হলে কিন্তু দুজনকেই মরতে হবে। এ গ্রামে আমাদের বাড়ি, আমরা অন্য কোথায় যাব? সেটা তোমাদের বিষয়, বেশি কথা না বলে চলে যাও। এসব কথা শুনে রূপা কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে যায় আর তাকে সমস্ত কথা খুলে বলে। না না, রাহুল আমাদের সাথে এমন করতে পারে না, তোর মতো নিষ্পাপ মেয়ের জীবন এভাবে নষ্ট করে দিতে পারে না। চল, আমি জমিদারের কাছে যাব, সব কথা তাকে বলবো। মা, তাকে বলে আর লাভ নেই, তার অনুমতি ছাড়া কি রাহুল এসব করেছে? আমার জীবনটা হয়তো বিধাতা এমনভাবেই লিখেছে। চলো, এখান থেকে দূরে কোথাও চলে যাই। এই বলে রূপা তার মাকে নিয়ে অন্য গ্রামে চলে যায় আর সেখানে একটা কারখানায় সেলাইয়ের কাজ করতে লাগে। মা, আমি কাজে যাচ্ছি, তুমি সাবধানে থেকো কেমন? ঠিক আছে মা, তুই তাড়াতাড়ি বাড়ি ফিরিস। এরপর রূপা কাজে চলে যায়। কি রে নিলয়, মেয়েটা কে? দেখতে তো খুব সুন্দরী। ওর নাম রূপা, আমার প্রেমিকার সাথেই কাজ করে। মেয়েটা নাকি খুব ভালো। ও, কিন্তু আগে তো দেখিনি, নতুন এসেছে নাকি? হ্যাঁ রে, কিছুদিন হলো কাজ করছে। কিন্তু ওই মেয়ের ব্যাপারে এত জিজ্ঞেস করছিস কেন? পছন্দ হয়েছে নাকি মেয়েটাকে? জীবনের প্রথম কোনো মেয়েকে দেখে পছন্দ হলো, আমার হৃদয়ের ঘন্টা বাজিয়ে দিয়েছে ও। তাই নাকি? তাহলে তো ভালোই হবে, তোর বাড়িতে গিয়ে ভাবির হাতের খাবার খেয়ে আসবো। এভাবেই তারা কথা বলতে থাকে। এই দিনের পর থেকে অভি প্রতিদিন রূপার জন্য অপেক্ষা করত আর চোখ দিয়ে নানা রকম ইশারা করত। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন, আপনার কি সমস্যা?
আপনি চোখ দিয়ে আমাকে কি বোঝাতে চান? অনেক দিন হলোই দেখছি এমন করছেন। বাহ, তুমি আমার চোখের দিকেও তাকাও। ও সরি, তুমি বলে ফেললাম। তা আপনি কি খুব বিরক্ত হন? বিরক্ত তো হওয়ারই কথা। প্রতিদিন যদি কোনো ছেলে নানা রকম ইশারা করে তাহলে তো বিরক্ত হব। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন? কিছু বলেন। বলছি আমি আপনাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলেন, কি বলতে চান? আমি ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলতে পারি না। আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। আমি আপনাকে আমার জীবনের সঙ্গী বানাতে চাই। আপনি কি হবেন? এই কথা শুনে রূপা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। কি ব্যাপার, কোনো উত্তর না দিয়ে চলে গেল কেন? তার মানে কি আমাকে ভালোবাসে? না না, ভালোবাসলে তো অবশ্যই বলতো। তাহলে কি রাগ করলো আমার ওপর? এভাবেই অভি নানা রকম কথা ভাবতে থাকে। পরের দিন সকালবেলা অভি রূপার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু রূপা তাকে পাত্তা দেয় না। এমনভাবেই আরও কিছুদিন অতিবাহিত হয়। এরপর, আপনি কেন আমাকে বিরক্ত করছেন? আপনাকে বলেছি না আমাকে বিরক্ত করবেন না। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিও না। আপনি ভালোবাসেন, আমি তো বাসি না, আর কখনো বাসবও না। দয়া করে আপনি চলে যান। তুমি মিথ্যা বলছো, এটা তোমার মনের কথা না। তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তারপরেও কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছ? দয়া করে আপনি এমন করবেন না। আপনার জন্য আমি যোগ্য না। আপনি আমার থেকেও ভালো কাউকে জীবনে পাবেন, তাই আমার সাথে সময় নষ্ট করবেন না। আমি তোমাকে ভালোবাসি। তোমার থেকে ভালো বা খারাপ কাউকে আমার লাগবে না। ঠিক আছে, আপনি যখন মানবেনই না, তখন আমার জীবনে ঘটে যাওয়া কিছু কথা শোনেন, তারপরে বুঝতে পারবেন আমি আপনার যোগ্য কি যোগ্য না। এই বলে রূপা তার জীবনে ঘটে যাওয়া সমস্ত কথা অভিকে বলে। সব কিছু শুনে অভির চোখে পানি এসে যায়। কি হলো, চোখে পানি কেন? ভুলটা বুঝতে পেরেছেন তাই না? তুমি এত কষ্ট পেয়েছো ভেবে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বাস করো, আমার জীবনে তুমি এলে তোমাকে আমি আর একটুও কষ্ট পেতে দেব না। আমার সবটুকু দিয়ে তোমাকে ভালো রাখার চেষ্টা করব। এখনো আপনি আমাকে ভালোবাসবেন? আমি কি এত ভালোবাসা পাওয়ার যোগ্য? তুমি এর থেকে বেশি কিছু পাওয়ার যোগ্য, আর আমি তোমাকে সেটাই দেওয়ার চেষ্টা করব। একবার শুধু তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও। আপনি আমার মায়ের কাছে চলেন, মা যা বলবে আমি তাই করব। এরপর রূপা অভিকে তার মায়ের কাছে নিয়ে যায়, আর আসমা বেগম সবকিছু শুনে অভির সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। বাবা, তোমার বংশ পরিচয় কি, তুমি কে, এসব জানার আমার কোনো প্রয়োজন নেই। তুমি শুধু আমার মেয়েটাকে ভালোবাসা দিও, ওর আর অন্য কোনো চাহিদা নেই। আমি আপনার মেয়েকে ভালো রাখবো মা, আপনি দোয়া করবেন। এরপর বেশ কিছুদিনের মধ্যেই খুব সাধারণভাবে অভি আর রূপার বিয়ে হয়। মা, আপনিও চলেন, আজ থেকে আমাদের সাথে আপনি থাকবেন। না বাবা, তোমরা ভালো থাকো, আমি এখানেই থাকতে পারবো। তুমি মাঝে মাঝে রূপাকে আমার কাছে নিয়ে এসো। এসব আপনি কি বলছেন মা? আপনাকে একা রেখে আমি কিছুতেই যাব না, আপনাকে আমার সাথে যেতেই হবে। ঠিক আছে, চলো, আমিও তোমাদের সাথে যাব। এরপর অভি রূপা আর তার মাকে নিজের বাড়িতে নিয়ে যায়। এটা তুমি কোথায় নিয়ে আসলে বাবা? এটা কার বাড়ি? মা, এটা আজ থেকে আপনার মেয়ের বাড়ি, আর আপনারও। বাবা অভি, তুমি তো অনেক ধনী, দয়া করে আমার এই অসহায় মেয়েটাকে তুমি আর কষ্ট দিও না। ছি ছি মা, আপনি কি বলছেন? সবাই একরকম হয় না। ছোট থেকেই আমি অনাথ, আজ আমার পরিবার হলো। আমি কখনোই আমার পরিবারের সাথে খারাপ আচরণ করতে পারবো না মা। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনারা আমার কাছে সবসময় সুখে থাকবেন। এভাবেই তারা কথা বলতে থাকে। এরপর থেকে রূপা আর আসমা বেগমের কোনো কষ্ট থাকে না। রূপা তার স্বামী অভির সাথে অনেক হাসি খুশিতে দিন কাটাতে লাগে।